হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির প্রথমেই আমরা যে বিষয়টি জানব সেটি হলো অ্যারিথমেটিক মিন বা যৌগিক গড়। এই অ্যারিথমেটিক মিন বা যৌগিক গড়কে দুই ভাগে ভাগ করা যায়, যার প্রথম ভাগটি হলো সিম্পল অ্যারিথমেটিক মিন বা সরল যৌগিক গড়। চলো আমরা প্রথমে সরল যৌগিক গড় সম্বন্ধে জানি। ধরা যাক কোনো চলরাশি এক্সের এন সংখ্যক x1, x2, এক্সের মান আছে। এখানে দেখো মানগুলো কেমন বলা আছে। প্রথমে x1, তারপরে x2, তারপরে কমা আছে, তারপরে xn। এই যে x2 এর পরে আর লিখেনি, কমা দিয়ে ডট দিয়েছে, তার মানে এর মান, এর পরে মান আছে x3, x4, x5, এইভাবে যেতে যেতে সবার শেষ মানটি হলো xn। দেখো প্রথম যে মানটি লেখা আছে সেটি হলো আমার x1, অর্থাৎ x এর নিচে 1 আসে, তার মানে এটা হচ্ছে প্রথম মান। তারপরে যে মানটি লেখা আছে সেখানে x এর নিচে 2 আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় মান। এইভাবে যেতে যেতে সবার শেষ মানটির নিচে n লেখা আছে। তাহলে দেখো 1 থেকে শুরু হয়েছে, এনে গিয়ে শেষ হয়েছে, তাহলে পরপর গেছে 1, 2, 3 নিচে লেখাগুলো, তাহলে এখানে n সংখ্যক মান আছে। যদি x1 থেকে শুরু হয়ে তারপরে x2 এরকম যেতে যেতে পরপর যাচ্ছে, গিয়ে x10 এ শেষ হচ্ছে, তাহলে তুমি বলতে পারতে এখানে 10টি মান আছে। আমার এখানে x1, x2 xn এ গিয়ে শেষ হয়েছে, তাই এখানে আমার n সংখ্যক মান আছে। তাহলে x এর যৌগিক গড় নিম্নলিখিতভাবে নির্ধারণ করা হয়। তাহলে x এর যৌগিক গড়কে আমি লিখব x বার, অর্থাৎ x একটা চলরাশি, তার যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিনকে আমরা চিহ্নের সাহায্যে লিখব x বার। তাহলে তুমি যদি x বার লেখো তাহলে বোঝাবে x এর সরল যৌগিক গড়। তাহলে আমরা n সংখ্যক এখানে রাশি নিয়েছি, তাহলে x এর যৌগিক গড় আমরা লিখতে পারবো x বার ইকুয়াল টু এই যে মানগুলো আছে তার যোগফল। তাহলে আমরা লিখব x1 প্লাস x2 প্লাস xn বাই কতগুলো মান আছে, এখানে হচ্ছে n সংখ্যক মান আছে, বাই হচ্ছে n, অর্থাৎ কতগুলো রাশির যৌগিক গড় বলতে আমরা বুঝি সেই সমস্ত রাশিগুলোর যোগফল বাই কতগুলো রাশি সেই সমস্ত আছে, মানে কতগুলো রাশির মান দেওয়া আছে সংখ্যাটা, এখানে যেমন n, তাহলে বাই n, সেটাকেই আমরা বলছি যৌগিক গড়। ইকুয়াল টু দেখো এই যে x1 প্লাস x2 প্লাস প্লাস xn, এটাকে সামেশনের মাধ্যমে কিভাবে লিখতে পারবো। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারবো সামেশন x1 x2 প্লাস xn আছে। তো তাহলে আমি এখানে প্রথমে লিখছি x আর লিখলাম। আর এর মানটা দেখো কোথা থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, এনে গিয়ে শেষ হয়েছে, তাহলে আমরা লিখব আর ইকুয়াল টু 1 থেকে n। তুমি যদি এখানে বলতে আমি লিখব এক্স কে, তাহলে এখানে লিখতাম কে ইকুয়াল টু 1 থেকে n। দেখো কে এর মান যদি তুমি 1 বসাও তাহলে x1 পাবে, কে এর মান 2 বসালে x2 পাবে, কে এর মান 3 বসালে x3 পাবে, এইভাবে কে এর মান যখন n বসাবে তখন xn পাবে। আর সামেশন মানে যোগ, সবার মাঝে যোগ দিলে দেখো এই উপরের এই রাশিটি আমরা পেয়ে যাব। তাহলে কতগুলো রাশির আমি যৌগিক গড় সম্বন্ধে জানলাম। যৌগিক গড় বলতে আমরা কি বুঝি না, যে সমস্ত রাশির যৌগিক গড় নির্ণয় করতে বলবে সেগুলোর সব যোগফল বাই তাদের মোট সংখ্যা।
তাহলে এটাকে আমরা সামেশনের মাধ্যমে লিখব সামেশন আর ইকুয়াল টু 1 থেকে n এক্স আর, মানে এক্স সাফিক্সে আর আছে, বাই এন। এবার অনেক সময় কি করা হয় না, এইরকম না লিখে শুধু যৌগিক গড় এক্স বার ইকুয়াল টু লিখে দেওয়া হয় সামেশন এক্স বাই এন। এই যে সামেশন এক্স শুধু লিখে দেওয়া হয়। সামেশন এক্স বলতে কি বোঝায় না, সামেশন এক্স বলতে বোঝায়, দেখো যে চলরাশিগুলো দেওয়া হয়েছে তাদের যোগফল। এখানে চলরাশি হচ্ছে এক্স, তাহলে সামেশন এক্স বলতে বোঝায় যে চলরাশিগুলো আছে তাদের যোগফল। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু বা এটাকে শুধু লিখতে পারবো এরকম সামেশন এক্স বাই এন। চলো এরপর আমরা সরল যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন এর একটি উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও স্পষ্ট হবে। এক্সাম্পল, কোনো পরীক্ষায় 7 জন ছাত্রীর নম্বর যথাক্রমে 12, 15, 11, 13, 14, 10, 16। ছাত্রীদের প্রাপ্ত নম্বরের যৌগিক গড় নির্ণয় করো। অ্যান্সার, এখানে n ইকুয়াল টু, n মানে কি, n মানে কতগুলো রাশির মান দেওয়া আছে। দেখো এখানে 7টি রাশি আছে, অর্থাৎ 7টি মান দেওয়া আছে। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 7। সামেশন এক্স ইকুয়াল টু কত, সামেশন এক্স মানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর যোগফল। তাহলে আমরা সামেশন এক্স ইকুয়াল টু লিখব, প্রথমেই দেওয়া আছে কত, 12 প্লাস 15 প্লাস 11 প্লাস 13 প্লাস 14 প্লাস 10 প্লাস 16। তাহলে সামেশন এক্স মানে যে মানগুলো দেওয়া আছে তাদের যোগফল ইকুয়াল টু, এগুলোকে যোগ করলে আমরা পাবো দেখবে 91। অতএব যৌগিক গড়কে আমরা কেমন লিখি না, যৌগিক গড়কে আমরা লিখি এক্স বার, তাই আমরা ব্র্যাকেটে লিখে দিচ্ছি এক্স বার ইকুয়াল টু, যৌগিক গড়ের ফর্মুলা কি না, যৌগিক গড়ের ফর্মুলা হচ্ছে সামেশন এক্স বাই এন ইকুয়াল টু, এখানে সামেশন এক্স এর মান আমরা পেয়েছি 91, তাহলে সামেশন এক্স এর মান বসিয়ে দিচ্ছি 91 বাই এন এর মান হচ্ছে 7। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, দেখো 7 13 91 ইকুয়াল টু 13। তাহলে আমরা যৌগিক গড় পেয়ে গেলাম 13। এটাই হচ্ছে আমার অ্যান্সার। চলো এবার আমরা একটি নোট পড়ে নিই। আমরা যে অধ্যায়টি পড়ছি সেই অধ্যায়টির নাম হলো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, বা বাংলায় আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তাহলে এই অধ্যায়টিতে সেন্ট্রাল টেন্ডেন্সি এই শব্দটি দেখো তোমরা পাচ্ছ, বা কেন্দ্রীয় প্রবণতা। তাহলে এই সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা কেন বলছে সেই বিষয়টি আমরা একটু জেনে নিই। এখানে যেমন আমি দেখো যৌগিক গড় নির্ণয় করেছি, বা এই অধ্যায়ে তুমি আরো অনেক কিছু জানবে, অনেক কিছু রাশির মান নির্ণয় করবে। সেই যে মানগুলো আসবে সেগুলো সবসময় মাঝামাঝি থাকবে, অর্থাৎ সেই মানগুলো মানে যে অঙ্কগুলো তোমার এখানে দেয়া থাকবে তার যে অ্যান্সার আসবে বা উত্তর আসবে সেগুলো সবসময় যে রাশিগুলো দেয়া থাকবে অঙ্কটি করার জন্য তাদের মাঝামাঝি থাকবে। দেখো এক্ষেত্রে আমি যদি এখানে যে 7টি মান দেয়া আছে সেই মানগুলিকে আমরা যদি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসেবে সাজাই, তাহলে দেখো আমরা কি পাবো না, আমরা পাবো 10 11 12 13 14 15 16, 7টা সংখ্যা। এই 7টা সংখ্যার মাঝের সংখ্যাটি দেখো,
এই 7টি সংখ্যার মাঝের সংখ্যাটি হলো 13। এবার দেখো তুমি যে উত্তরটি বার করেছো যৌগিক গড় তার মান দেখো 13। দেখো 13 মানটি কোথায় আছে? মাঝে আছে। যেহেতু এখানে মানগুলো আমি সব পরপর নিয়েছি, মানে 10, 11, 12, 13, 14, 15, তাই আমার যৌগিক গড় যে মানটি আছে ঠিক সেই মানটি আমার এখানে হচ্ছে মাঝখানে আছে। যদি আমি মানগুলো পরপর না নিই তাহলে সেই মানটি অর্থাৎ যে অ্যান্সারটি পাবো আমি এখানে যৌগিক গড়, সেটি এই যে রাশিতত্ত্ব আছে সেগুলোকে যদি আমি মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসেবে সাজায়, তাহলে যৌগিক গড় মানটি এই রাশিগুলির মাঝখানে যে মান আছে তার কাছাকাছি থাকবে, সেটিই হবে, তার কোনো মানে নেই বা নিশ্চয়তা নেই। এখানে দেখো যৌগিক গড় 13 হয়েছে, আমার মাঝেও 13 আছে, ঠিক আছে? তাহলে তোমার যে যৌগিক গড় বেরোবে বা তুমি যে অ্যান্সার বার করবে সেটি প্রদত্ত যে তথ্যগুলো দেয়া থাকবে তার ঠিক মাঝের মানটি হবে সেটি তুমি বলতে পারবে না, কিন্তু মাঝখানের যে মানটি থাকবে তার কাছাকাছি মান আসবে। যেমন ধরো যদি কারো মাঝে 14 থাকে, তাহলে 14-র কাছাকাছি মান কত? 12 বা 13 দশমিক সামথিং বা 14 দশমিক সামথিং এগুলো আসতে পারে। আবার ধরো আমি কতগুলি মান লিখছি 3, 7, 10, 12, 16, 20। দেখো এখানে 6টি সংখ্যা আছে, তাহলে এদের মাঝখানে কোন সংখ্যাটি আছে? যেহেতু 6টি সংখ্যা আছে তাই মাঝখানে দুটো সংখ্যা আছে 10 আর 12। এদের যদি আমি যৌগিক গড় বার করি তাহলে যে উত্তরটি আসবে সেটি 10 ও 12-র মাঝখানে কোনো একটা মান আসবে। অর্থাৎ বলতে পারো যেহেতু এখানে মাঝখানে দুটো সংখ্যা আছে তাই এদের কাছাকাছি কোনো মান আসবে এবং সেই মানটি 10 এবং 12-র মাঝে থাকবে, ঠিক আছে? হয় 10 এবং 12-র কাছাকাছি আসবে, না হলে 10 এবং 12-র মাঝামাঝি থাকবে। দেখো আমি উত্তর করি এক্স বার ইকুয়াল টু, এগুলো সব সংখ্যাগুলো যদি আমি যোগ করি তাহলে পাবো 68 বাই, এখানে 6খানা সংখ্যা আছে তাই হচ্ছে বাই 6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে ইকুয়াল টু 11.3। দেখো 11.3 মানটা 10 এবং 12-র মাঝখানে আছে, মানে 10 এবং 12-র মাঝে যে সংখ্যাগুলো আছে তাদের যে কোনো একটা মান হচ্ছে 11.3। এক্ষেত্রে আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, যদি এই যে 6টি মান দেওয়া আছে তাদের মধ্যে কোনো একটির মান যদি অনেক বেশি হয়ে যায়, যেমন ধরো এখানে যে 20 আছে এর পরিবর্তে যদি 200 তুমি নিয়ে নাও, সেটা এই যে রাশি তথ্যের মান এখানে দেয়া আছে তাদের মানের থেকে অনেক বেশি, তাহলে কিন্তু যে উত্তরটি আসবে সেটি এই 10 এবং 12-র কাছাকাছি বা এদের মাঝে থাকবে না। আবার তুমি এইভাবেও মনে রাখতে পারো, এখানে মাঝের সংখ্যা দুটি হলো 10 এবং 12। তুমি এই 10 এবং 12-র যৌগিক গড় নির্ণয় করো, অর্থাৎ 10 + 12 একে 2 দিয়ে ভাগ করো, তাহলে আমরা পাবো দেখবে 22/2 = 11। তাহলে তোমার যে মানটি আসবে সেটি এই 11 মানের কাছাকাছি। দেখো তোমার উত্তর এসছে 11.3। 11.3 মানটি 11-এর কাছাকাছি। এরপর আমরা ওয়েটেড অ্যারিথমেটিক মিন বা ভারযুক্ত যৌগিক গড় সম্বন্ধে জানব। যদি পরিসংখ্যা বিভাজনে x1, x2, অর্থাৎ এরপরে x3, x4, x5 এভাবে যাচ্ছে, সবার শেষে আমরা নিচ্ছি xn। যদি পরিসংখ্যা বিভাজনে x1, x2, xn চলকের পরিসংখ্যা যথাক্রমে f1, অর্থাৎ x1 চলকের পরিসংখ্যা হচ্ছে f1, মানে x1 চলকটি f1 বার আছে, তাহলে x2 চলকের পরিসংখ্যা আমরা ধরছি f2
ডট 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 এইভাবে এক্সএন চলকের পরিসংখ্যা আমরা ধরে নিচ্ছি এফএন হয়, তাহলে যৌগিক গড় হবে এক্স বার। যৌগিক গড়কে সাধারণত আমরা এক্স বার দ্বারা প্রকাশ করে থাকি, ইকুয়াল টু f1x1 প্লাস f2x2 প্লাস f3x3 প্লাস ডট 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 প্লাস fn(xn)। দেখো আমরা ওপরে কি লিখেছি না, x1 চলকের পরিসংখ্যা হচ্ছে f1, তাই আমরা এই দুটো গুণ করেছি f1 x1 প্লাস x2 চলকের পরিসংখ্যা হচ্ছে f2, তারপরে দেখো আমরা প্লাস লিখেছি f2 x2, তারপরে x3 যদি থাকতো তাহলে তার পরিসংখ্যা হতো f3, তাই আমরা দেখো তারপরে লিখেছি প্লাস f3 x3 প্লাস ডট 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 সবার শেষে আছে xn চলকের পরিসংখ্যা আমরা পেয়েছি fn, তাই লিখেছি প্লাস fn(xn)। অর্থাৎ ওপরে আমরা প্রত্যেকটি চলকের সঙ্গে তার পরিসংখ্যাকে গুণ করে সেগুলো যোগফল আকারে লিখেছি, বাই নিচে থাকবে এই পরিসংখ্যাগুলোর যোগফল। তাহলে নিচে আমরা লিখব f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 প্লাস fn ইকুয়াল টু এই f1x1 প্লাস f2x2 প্লাস f3x3 প্লাস ডট 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 fn(xn), এটাকে যদি আমরা সামেশন আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো সামেশন r ইকুয়াল টু 1 টু n fr xr বাই f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 fn, একে যদি আমরা সামেশন আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো সামেশন r ইকুয়াল টু 1 টু n fr, বা এই সামেশন r ইকুয়াল টু 1 টু n fr ইন্টু xr, একে আমরা কিভাবে লিখব না, এই যে f1 f2 f3 ডট 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 fn এগুলো হচ্ছে পরিসংখ্যাকে সাধারণত আমরা f দ্বারা প্রকাশ করে থাকি, আর x1 x2 ডট 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 xn এগুলো চলক হচ্ছে আমরা x দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা সামেশন r ইকুয়াল টু 1 টু n fr ইন্টু xr কে লিখতে পারবো সামেশন fx বাই সামেশন r ইকুয়াল টু 1 টু n fr, অর্থাৎ সমস্ত পরিসংখ্যাগুলোর যোগফলকে আমরা বড় হাতের n দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা নিচে লিখব কি না বড় হাতের n, যেখানে n ইকুয়াল টু f1 প্লাস f2 প্লাস f3 ডট 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 fn। ভারযুক্ত যৌগিক গড় বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। উদাহরণটি হলো নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করো। ওজন দেওয়া আছে কেজিতে, ওজনগুলি হলো 50, 55, 60, 65, 70। এবার এই প্রত্যেকটি ওজনের জন্য কতজন ব্যক্তি আছে তার সংখ্যা দেওয়া আছে। দেখো 50 কেজি ওজনের ব্যক্তির সংখ্যা হচ্ছে 15, 55 কেজি ওজনের ব্যক্তির সংখ্যা হচ্ছে 20, একইভাবে 60 কেজি ওজনের ব্যক্তির সংখ্যা হচ্ছে 25, 65 কেজি ওজনের ব্যক্তির সংখ্যা হচ্ছে 30, আর সবশেষে 70 কেজি ওজনের ব্যক্তির সংখ্যা হচ্ছে 10। তাহলে এখানে যে ওজনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে চলের মান, তাই এগুলো হচ্ছে xi এর মান। তাহলে এখানে x1 মানে প্রথমটি হলো 50, x2 মানে দ্বিতীয়টি হলো 55, x3 মানে তৃতীয় চলটি হলো 60, একইভাবে x4 হলো 65 আর x5 হলো 70। আর ব্যক্তির সংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো হলো পরিসংখ্যা। 50 জন ওজনের ব্যক্তির সংখ্যা হচ্ছে 15, তার মানে এখানে পরিসংখ্যাকে আমরা f দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এখানে f1 হচ্ছে 15, f2 হচ্ছে 20,
একইভাবে F3 হচ্ছে 25, F4 হচ্ছে 30 আর F5 হচ্ছে 10। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমি একটি ছক অঙ্কন করে ফেলি। ছকের প্রথমেই একেবারে উপরে আমরা লিখি ওজন, কিসে প্রকাশ হচ্ছে, চলরাশিটা xi। তারপরে আমরা লিখছি পরিসংখ্যা, যেটাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। প্রথমে ওজন দেওয়া আছে 50 কেজি। 50 কেজি ওজনের ব্যক্তির সংখ্যা হচ্ছে 15, তাই প্রথম পরিসংখ্যাটা মানে F1 হচ্ছে 15। তারপর আমরা লিখি 55 কেজি ওজনের ব্যক্তির পরিসংখ্যা হচ্ছে 20। আমরা তারপর বাকিগুলো ফ্ল্যাপ করে ফেলি পরপর। মোট, এরপর আমরা এই মোট পরিসংখ্যা নির্ণয় করব, অর্থাৎ মোট পরিসংখ্যা মানে এই সমস্ত পরিসংখ্যাগুলো যোগ, সামেশন fi। যোগ করলে আমরা পাবো 100। এরপরে থার্ড ছকের উপরে আমরা লিখব fi ইন্টু xi, অর্থাৎ এই 55-এর সাথে 50-এর সাথে 15 গুণ করে এখানে লিখব, 55-এর সাথে 20 গুণ করে এখানে লিখব। fi xi মানে প্রত্যেকটি fi এর সঙ্গে তার নির্দিষ্ট xi গুণ, বা উল্টো করে বলতে পারো যে প্রত্যেকটি xi এর সঙ্গে তার যে ফ্রিকোয়েন্সি বা fi আছে সেটি গুণ। তাহলে প্রথমে 50 আর 15 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 750, পরপর গুণ করে গেলে আমরা পাবো তারপরে 1100, এভাবে আমরা গুণ করে যাই। এরপর আমরা এই fi ইন্টু xi যে মানগুলো পেলাম সেগুলো সব যোগ করব, মানে সামেশন করব। তাহলে আমরা লিখব সামেশন fi xi ইকুয়াল টু, এগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 6000। অতএব নির্ণীয় যৌগিক গড় ইকুয়াল টু, আমরা যৌগিক গড়ের যে সূত্র জেনেছি সেটি হলো সামেশন fi ইন্টু xi বাই সামেশন fi ইকুয়াল টু সামেশন fi ইন্টু xi এর মান হচ্ছে 6000, সেটা আমরা বসিয়ে দিই। 6000 বাই সামেশন fi এর মান হচ্ছে 100, তাহলে বাই 100 কেজি ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 60 কেজি। তাহলে নির্ণীয় যৌগিক গড় হলো 60 কেজি। এটাই হচ্ছে আমার অ্যান্সার।